আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে আছে ২০২৪ সনের ফেব্রুয়ারি মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন? না, সেই মন্তব্যটা ওই রাজাকারের নাতিপুতি না। তিনি একটি মন্তব্য করেছেন যে মনে প্রাণে প্রস্তুত থাকুন, একটি দুর্ভিক্ষ আমাদের দেশে হানা দিতে পারে। শেখ হাসিনা বলেছিলেন ২০২৪ সনের ফেব্রুয়ারি মাসে। এরপর তো তার পতন হলো। কিন্তু আসলে ২০২৩ সন থেকেই নানা রকম ফোরকাস্ট, সেই ফোরকাস্টে আমাদের খাদ্য ঘাটতি, আমাদের শ্রমবাজার সংকুচিত হওয়া, ইউক্রেন যুদ্ধ, করোনার অভিঘাত এবং এই যে নানা রকম সমস্যার কারণে আমাদের যে ফুড সিকিউরিটি এটি ব্যাহত হবে, অর্থের সংকট হবে এবং আমাদের দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এই যে এটা গ্লোবাল যে ইন্ডেক্সগুলো রয়েছে, যারা এই বিষয়গুলো ফোরকাস্ট করে, তারা ২০২৩ সনে অসংখ্যবার বাংলাদেশকে সতর্ক করেছে যে তোমরা তোমাদের বাফার ফুড স্টক গড়ে তুলো, অর্থনীতিকে এইভাবে পুনরুদ্ধার করার চেষ্টা করে, এইভাবে করো। কিন্তু আমাদের আসলে সেই কাজগুলো আমরা কখনো করতে পারিনি। এর মধ্যে সরকারের পতন হলো। তো ২০২৩ সনে আমাদের যে দুর্ভিক্ষের অভিঘাতের যে ঝুঁকি ছিল, এটি ২৪ সনে এসে আরও বেশি হয়ে গেল। ২৪ সনে এসে আরও বেশি হয়ে গেল, ২৫ সনে আরও বেশি হয়ে গেল, ২৬ সনে এসে তার কোনো উন্নয়ন ঘটেনি, বরং আরও নতুন করে সমস্যা দেখা দিয়েছে। শেখ হাসিনার পতনের পরে আওয়ামী লীগ রিলেটেড যে ইকোনমি ছিল, অর্থাৎ ব্যবসা বাণিজ্য, মুদি দোকান, টেন্ডারবাজি, পাবলিক ওয়ার্কস, যে বিরাট একটা কর্মযোগ্য ছিল, এটার অলমোস্ট 80% স্টপ হয়ে যায়। তো এই যে 80% স্টপ হয়ে যায়, আমাদের যে টোটাল জিডিপির যে অংশটি আওয়ামী লীগের লোকজন চালাতো, কারো বাস কোম্পানি ছিল, কারো লঞ্চ কোম্পানি ছিল, কারো ইন্ডাস্ট্রি ছিল, মিল, কারখানা, গার্মেন্টস থেকে শুরু করে ব্যাংক, বিমা, সব কিছু তছনছ। যারা ব্যাংকের শেয়ার হোল্ডার ছিল তারা প্রাণ নিয়ে সব পালিয়ে গেছে এবং সেই ব্যাংকগুলো আরও খারাপ অবস্থা হয়ে গেছে। এর ফলে কি হলো, ব্যবসা বাণিজ্যের যে ঝুঁকি ২০২৩-২৪ সনে ছিল, ২৫-এ এসে এটা আরও খারাপ হয়ে গেল। আমাদের শেয়ার মার্কেট যে এখন বাংলাদেশে একটা শেয়ার মার্কেট আছে, এটা আমার কাছে মনে হচ্ছে না কারা বিনিয়োগ করছে, কত টাকা শেয়ার মার্কেটে এখন আছে। একসময় জানতাম যে শেয়ার মার্কেটে প্রায় ২ লক্ষ কোটি টাকার পুঁজি আছে। আমাদের দেশের মানুষ ২ লক্ষ কোটি টাকার পুঁজি আছে। এটা হারাতে হারাতে এখন ভ্যাক্সিমকো নাই, অমুক কোম্পানি নাই, অমুক কোম্পানি নাই, অন্ততপক্ষে ২০ থেকে ২৫টি নাম্বার ওয়ান যেটা টপ লিস্টেড কোম্পানি, যাদের শেয়ারের মূল্য এখন কাগজে ট্রেডিংয়ে হয় না, সেই কোম্পানিগুলো। ফলে ২ লক্ষ কোটি টাকা শেয়ার বাজার, সেটা এখন ৫০,০০০ কোটি টাকা শেয়ার বাজার আছে কিনা আমি জানি না, যারা এক্সপার্ট আছে তারা ভালো বলতে পারবেন। আমাদের খেলাফি ঋণের আওয়ামী লীগ জমানাতে কাগজে কলমে খেলাফি ঋণ ছিল ১,২০,০০০ কোটি টাকা। এখন এটা প্রায় ৫.৫ লাখ কোটি টাকার খেলাফি ঋণ হয়ে গেছে। বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগ জমানাতে আমাদের বিদেশি ঋণ ছিল ১০০ বিলিয়ন ইউএস ডলার। এটা এই মুহূর্তে আছে ১২০ বিলিয়ন ইউএস ডলার, 120 বিলিয়ন ইউএস ডলার। আচ্ছা, আওয়ামী লীগ সরকারে রাষ্ট্রের ব্যয়, ধরুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ৮০ থেকে ৮২,০০০ কোটি টাকা ব্যয় হতো। নতুন যে পে স্কেল চালু হয়েছে, সেই পে স্কেলে ব্যয় বেড়ে দাঁড়াবে ২ লক্ষ কোটি টাকা। টাকা কোথায় পাবেন? সরকারের যে স্বাভাবিক উন্নয়ন কর্মসূচিগুলো চলমান ছিল, সেই উন্নয়ন কর্মসূচির সঙ্গে আবার যুক্ত হয়েছে ফ্যামিলি কার্ড, খাল কাটা। তো খাল কাটা এবং ফ্যামিলি কার্ড এই দুটো মিলিয়ে যদি আরও ৫০,০০০ কোটি টাকা যায় বছরে, কোথা থেকে টাকা আসবে বলেন? খাবার কিনবেন কি দিয়ে? এই সরকার ক্ষমতা আসার পরে ৪ মাসে প্রথমত আমন ধান এবং বোরো ধান দুটোই কিন্তু মার খেয়েছে। পুরো হাওড় অঞ্চলের কৃষক, মানে
দেউলিয়া হয়ে গেছে। এখন সরকার বলছে আমরা তোমাকে টাকা দেবো। টাকা দিয়ে আমি কি করবো? আমার তো মানে ওখানে যে ধান হতো ধানই তো নাই। এই ধান আমি কোত্থেকে আনবো? আমাদের দেশের মানুষের যে ফুড সিকিউরিটি এটা আপনি কিভাবে দিবেন? আবার অন্যদিকে ধানের যে মূল্য, ১ মণ ধানের যে মূল্য তার চেয়ে আরো ২০০ টাকা বেশি দিয়ে শুধু ধান কাটাতে হচ্ছে। অর্থাৎ একজন লেবারকে নিতে হচ্ছে ১২০০ টাকা দিয়ে পার ডে ধান কাটার জন্য। আর ১ মণ ধান হয়তো তাকে ১,০০০ টাকায় ১ মণ ধান বিক্রি করতে হচ্ছে। সরকার চাল সংগ্রহ করছে। যে রেটে চাল সংগ্রহ করছে তাতে করে কৃষককে পার মণ ধানে বা চালে অ্যাটলিস্ট ২০০ থেকে ৩০০ টাকা পকেট থেকে দিয়ে তাকে সরকারের ভান্ডারে জমা দিতে হবে। এই যে কৃষক দেউলিয়া হয়ে যাচ্ছে, সে কোনো কিছুতে আবাদ করছে না এবং একটা ফসল আমাদের দেশে সেটা ধান, চাল, এটা তো মেইন ফসল আমাদের ক্রপ। এর বাইরে অন্য যে সকল অর্থকরী ফসল আছে, একটা সিঙ্গেল ফসল দেখান যে ফসল দিয়ে কৃষকের মুখে আপনি হাসি ফোটাতে পারবেন। আলুর অবস্থা কি? পেঁয়াজের অবস্থা কি? রসুন, আদা, কোন একটা ফসল আপনার ঠিক মতো আছে? কৃষক এখানে কোনো কিছু পাচ্ছে। এর মধ্যে ডিজেল সংকটের কারণে যখন এই যে বোরো মরশুমে চলছিল তখন আমনের যে ফলন হবে এই জন্য ডিজেল ওই সময়টাতে ডিজেল সংকট। সরকার ডিজেল কাট করবে, ওইটা করবে, কিন্তু এই যে ১৫ দিন থেকে ১ মাস যে সংকটটা ছিল একটা কৃত্রিম সংকট, একটা সিন্ডিকেট এই কাজটা করে ফেলেছে। এখন তো নাই সেই সংকট, কিন্তু একটা ফসল তো মার খেয়ে গেল। ফলে কি হলো, আমরা ইনুস জামানাতে সবাই বলে আসছিলাম যে ইনুস জামানাতে বিশ্বব্যাংক, IMF তারা যে ফোরকাস্ট করেছিল যে আমাদের যে জিডিপি নর্মালি শেখ হাসিনার জামানাতে 6.5 অন অ্যাভারেজে গড়ে ১০ বছর বাংলাদেশের জিডিপি ছিল। একমাত্র চীন ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ এই ইন জেনারেল এরকম একটা স্থিতিশীল জিডিপি তারা রাখতে পারে না। চীন অবশ্য 7.3% তাদের জিডিপি ছিল, কিন্তু 6.5 এই জিডিপি টানা ১০ বছর পৃথিবীর খুব অল্প দেশ এটা রাখতে পেরেছে। সেই সফলতাটাই ইনুস জামানাতে এসে সবাই বলি করছিল যে এইভাবে যদি চলতে থাকে তাহলে ২০২৬ সনের যে জিডিপিটা হবে সেই জিডিপিটা হবে মাইনাস, কোনো প্লাস না, 1%ও না, -1%, -2%। এখন এটা যে এই সরকারের আমলে এসে মাইনাসের জায়গাতে প্লাস হবে, অর্থনীতি কোনো ইন্ডেক্স যেটিকে বলা হয় এটি এখন পর্যন্ত তৈরি হয়নি। সরকারের আয় রোজগার বৃদ্ধি করা থেকে শুরু করে অন্য যে সমস্ত কাজকর্ম রয়েছে কোনোটাতেই ওরকম কোনো সুখবর নেই। কিন্তু কিল দেওয়ার যে গোসাই, সেই গোসাই সরকার তৈরি করে ফেলেছে। সরকারের যে সকল পেটোয়া বাহিনী রয়েছে, চাঁদাবাজ রয়েছে, সরকারি মদতপুষ্ট চাঁদাবাজ, সরকারের নাম ব্যবহার করা চাঁদাবাজ, সরকারের প্রভাব ব্যবহার করা চাঁদাবাজ, মন্ত্রী MP থেকে শুরু করে সবাই মিলে যে একটা ইকোনমি, যেটাকে বলা হয় গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি, সেই এটাকে রেড ইকোনমিতে পরিণত করে ফেলেছে। কৃষকের সমস্যা, ব্যবসা বাণিজ্যের সমস্যা, পুরো সার্কুলেশনের সমস্যা, খাদ্যের সমস্যা, দুর্ভিক্ষ, বেকার সমস্যা, হানাহানি, এরকম ঘটনা যখন ঘটে তখনই কিন্তু একটা দুর্ভিক্ষ দানা বাঁধে। এবং যখনই কোনো একটা দেশে দুর্ভিক্ষ হয়, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে দুর্ভিক্ষ হয় সেখানে জনযুদ্ধ মানে সিভিল ওয়ার হয়ে যায়। আপনি রুয়ান্ডার কথা চিন্তা করেন, উগান্ডার কথা চিন্তা করেন, আফ্রিকার যে দেশগুলো এখন যুদ্ধ চলছে এবং গত ২০ বছর ধরে যেখানে যেখানে যুদ্ধ চলছে, ইথিওপিয়ার কথা চিন্তা করেন। আগে মানে এরকম সমস্যা, বাংলাদেশের সমস্যাগুলো পলিটিক্যাল সমস্যা, ন্যাচারাল ডিজাস্টার, তারপরে দুর্ভিক্ষ, আর সেই দুর্ভিক্ষের মধ্যে বারবার ক্ষমতার পট পরিবর্তন আর বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে সশস্ত্র যুদ্ধ। সিমিলারলি ইন আফগানিস্তান। এখন ধরেন আফগানিস্তানে আপনি একটা শিশু, মানে আফগানি কত মুদ্রায় যেন বাংলাদেশি টাকায় ৩-৪ হাজার টাকায় আপনি ১০-১১ বছরের একটা বাচ্চা মেয়ে কিনতে পারবেন দাসী হিসেবে। ক্যান ইমাজিন? এ কথা মানে আপনি চিন্তা করেন, আপনি একজন বাবা, আপনার পেটের চাহিদার জন্য আপনি আপনার ১১ বছরের একটা মেয়েকে মাত্র ৫,০০০ টাকায় ৮০ বছরের একটা কোনো বৃদ্ধের কাছে বিক্রি করছেন ক্রীতদাসী হিসাবে। সেই বৃদ্ধ তাকে নিয়ে যাইছে তাই করতে পারবে এবং রাষ্ট্র এই জনসংখ্যা সামাল দেওয়ার জন্য, পরিস্থিতি দেওয়ার জন্য এটা রাষ্ট্র মেনে নিতে বাধ্য হচ্ছে।
এটাকে আপনি বর্বর বলতে পারবেন। এছাড়া রাষ্ট্র তো তাকে খাওয়াতে পারছে না, ভাতা দিতে পারছে না, রাষ্ট্র তাকে শেল্টার দিতে পারছে না, শিক্ষা দিতে পারছে না। ফলে কি হচ্ছে? সে কৃতদাস হোক, কিন্তু সে বেঁচে থাকুক। এই হলো অর্থনৈতিক সংকট। আর এই সমস্ত অবস্থা যখন চলতে থাকে কোনো একটা দেশে, তখন সেই দেশের জেনারেলরা কেউ যদি মানে এই যে এখানে তাদের যে ঘাড়ের উপর যে স্টারগুলো থাকে এগুলো তারা বাড়াতে থাকে। 3 স্টার জেনারেল, 4 স্টার জেনারেল, ফিল্ড মার্শাল। পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, পেটে ভাত নাই, কিন্তু মন্ত্রী পরিষদ, তারপরে সেনাপ্রধান সবার ডাটফাট দেখেন, কথাবার্তা দেখেন, অফিস আদালতের যে সমস্ত জৌলুস, আপনার দেখে মনেই হবে না যে পাকিস্তানে মানুষ না খেয়ে আছে। পাকিস্তানের যে জিডিপি বলতে গেলে শূন্যের পর্যায়ে, তারা দেউলিয়া, ব্যাংক্রাফট হয়ে গেছে। আপনি বুঝতেই পারবেন না তাদের ভাবসাব দেখলে। এবং তারা একের পর এক জঙ্গি বিমান বানাবে, একের পর এক এই কাজগুলো করবে, অথচ তাদের পেটে ভাত নাই। আফগানিস্তানে গিয়ে দেখেন, তারা এখন রাশিয়ার সাথে বন্ধুত্ব করছে, আমেরিকার সাথে যুদ্ধ করবে, অথচ যে দেশে আমেরিকার সাথে তারা যুদ্ধ করবে, নিজেদের বাচ্চাদেরকে তারা দাসী হিসেবে, কৃতদাসী হিসেবে বিক্রি করে দিচ্ছে। কাজেই এই যে আমাদের দেশে এখন দেখেন যে সমস্যাগুলো, এই সমস্যার সাথে পাল্লা দিয়ে আপনি দেখবেন রাজনীতিবিদ, আমলাদের যারা ক্ষমতাধর, তাদের ক্ষমতা বাড়ছে, তাদের জৌলুস বাড়ছে। এখন দেখবেন মন্ত্রী এমপিরা তাদের পোশাকের ডাটফাট দেখেন, যেটি যখন আমাদের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল, এত ডাটফাট আপনি দেখতেন না। যাদের একটু সচ্ছল তারা কোট পরছে, টাই পরছে, পাগলের মতো ছোটাফেটা করছে। মানে এমন একটা ব্যাপার স্যাপার যেটা না দেখলে বুঝতে পারবেন না। এটা এই যে অর্থনীতির দেউলিয়াত্মপনা। 2 নম্বর হলো যে এখানে বড় বড় প্রকল্পগুলো, মানে যখন এরকম একটা অবস্থা হয়, তখন এই দরিদ্র দেশগুলোকে, অসহায় দেশগুলোকে শোষণ করার জন্য সাম্রাজ্যবাদের শক্তি, ধনীরা পোত পেতে বসে থাকে। আমাদের গ্রামে গিয়ে আপনি দেখবেন যে মহাজন যারা ধনী হয়েছে, জমিদার হয়েছে, মানে একটা এলাকাতে যত বেশি লোক দরিদ্র, সেই এলাকার জমিদার বাড়ি তত বেশি জলুসপূর্ণ। আপনি ইতিহাস দেখেন, জমিদারের প্রথা চালু হওয়ার পরে যে দেশটা যত বেশি দরিদ্র, সেই দেশে রাজার প্রাসাদ তত বেশি জৌলুসপূর্ণ হয়। ফ্রান্সে যখন রেভলিউশন হলো, সেই সময়টাতে ফ্রান্সের যে প্রাসাদ, সেই যে ভার্সাই প্রাসাদ বা অন্যান্য তাদের অন্ততপক্ষে কয়েক ডজন প্রাসাদ ছিল, পৃথিবীর সবচেয়ে মার্ভেলাস প্রাসাদগুলো তারা নির্মাণ করেছে, অথচ মানুষ অনাহারে মরছে। তো সেই দিক থেকে দেখবেন যে রাষ্ট্র যখন এরকম বিবেকহীন প্রকল্প করে, বড় বড় ব্যয় নির্বাহ করতে চায়, যুদ্ধ বিমান কিনতে চায়, কামান কিনতে চায়, বন্দুক কিনতে চায়, এবং খুব যাকে বলা হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, এটা করেঙ্গা, এটা ট্যাং করেঙ্গা, এই ভাবসব যখন দেখায়, আপনি বুঝতে পারবেন যে চারিদিক থেকে অভাব, অভিযোগ, দুর্ভিক্ষের যে হাতছানি, সেই হাতছানি প্রবল থেকে প্রবলতর হচ্ছে। কাজেই যদি সচেতন নাগরিক হন, যার যার অবস্থান থেকে আপনাদের বলতে হবে আপনাদের কি দরকার এখন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, নাকি বন্দুক, বিমান, কামান ইত্যাদি। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।